স্কিলের ব্যাপারে আমরা খুব একটা সচেতন না, কারণ সচেতন হইলে আমি নিজেই আরো অনেক বেশি দেখা যাচ্ছে স্কিলড আরো থাকতে পারতাম। কারণ সমাজটা আপনার এরকম যে আপনাকে সবসময় প্রশ্ন করবে। আমার ইউনিভার্সিটিতে অনেক ভালো সাবজেক্টের পর অনেকেই দেখা যাচ্ছে কেউ কিছু করছে না। লোক সংস্কৃতি এটা আবার কেমন সাবজেক্ট? নিজে যতটুকু ইনকাম করি আমি আমার নিজের শখগুলোকে পূরণ করতে পারি। আমি যে সাবজেক্টে পড়েছি ওই সাবজেক্টে যদি আমাকে চাকরি দিত আমি তো আরো হ্যাপি হইতাম। আমি যদি মিউজিয়ামে চাকরি করতাম। হ্যাঁ, সেটা কিভাবে মেয়ে দেখেন? হলেই আপনি প্রফেসর হবেন। মনে হয় বাংলাদেশের মানুষজন স্কিন টোন দেখে সুন্দর বিচার করে। আমাদের সমাজের মানুষ তাদেরকেই ভ্যালু দেয় যাদের কাছ থেকে তার কোনো কিছু পাওয়ার সম্ভাবনা আছে। অন্তত এই বাংলাদেশ দেখতে চাই না যে বাংলাদেশের জেনজিরা শুধুমাত্র টিকটক করে। প্রফেশন, স্কিল, লাইফ জার্নি কথাবার্তায় আপনাকে অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া আমার কাছে মনে হয় যে আমি গ্রেটফুল যে আপনি আমাকে ডেকেছেন বা আপনি মনে করেছেন যে আমার থেকে হয়তোবা দর্শক কিছু হইলেও জানতে পারবে। এটার জন্য আমি গ্রেটফুল এন্ড থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। একজন নারী পুরুষ বলতে আমি আসলে নারীদেরকে একটা মানুষ হিসেবে প্রথমে দেখতে চাই বা দেখি। নারী পুরুষ তো পরে। তো প্রত্যেক মানুষেরই তো তার বাক স্বাধীনতা রয়েছে। সেখান থেকে সবারই সবকিছু বলার অধিকার রয়েছে। প্রথমে একটু পরিচয়টা বলেন আপনি। আমি সাদিয়া ইসলাম। আমি এখন মজারুতে আছি কর্মরত। সেখানে সিনিয়র অফিসার হিসেবে জয়েন করেছি ব্র্যান্ডিং এন্ড মার্কেটিং এ। এর আগে ডটলাইসে জব করতাম। ওটা একটা মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানি ছিল। সারা পড়ালেখা শেষ করেছি ইসলাম ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে। বিএসএস, এমএসএস করা হয়েছে পপুলার অ্যান্ড সোশ্যাল স্টাডিজে। ওকে। একজন মেয়ে হিসাবে লেখাপড়ার জীবন শুরু করলেন। তো সেই জিনিসটা কেমন ছিল? আমার বাবা প্রধান শিক্ষক এখনো আছেন। 2025 সালে হয়তো তিনি অবসরপ্রাপ্ত হবেন। তো মেয়ে হিসেবে আমার পড়ালেখার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আসে নাই। কারণ আমার আব্বু-আম্মু সবসময় পড়ালেখা নিয়ে অনেক বেশি সিরিয়াস ছিলেন। আমার ছোটবেলায় এরকম হইতো যে, তুমি যদি এইটা পাস করো বা তুমি যদি এটা ফার্স্ট, সেকেন্ড হও তাহলে তোমাকে আমরা একটা আইসক্রিম কিনে দিব। তো আমার সবকিছু গিফট আকারে আসতো যে, আমি এই মডেল টেস্ট এরকম করলে এই গিফটটা পাবো, এরকম পাবো। তো বেশ বাবাও কঠোর ছিলেন। এটার জন্য হয়তোবা আরকি পড়ালেখার প্রতি কোনো প্রতিবন্ধকতা আসে নাই মেয়ে হিসেবে। বাট হ্যাঁ, আমি তো মফস্বল এলাকায় বড় হয়েছি। তো সেখানে যখন পড়ালেখাতে ছিলাম, তো মানুষজন তো টুকটাক কথা বলতোই আসলে সব বিষয়ে যে এত বেশি টিচার কেন দিচ্ছে? আমাদের ওই টাইমে দেখা যাচ্ছে টিউশন করতে যেতাম। ইভেন আপনি পাবলিক ইউনিভার্সিটি নিয়ে যে কথাটা বললেন, আমার আব্বু-আম্মুরও খুব শখ ছিল আরো ভালো ইউনিভার্সিটিতে পড়ার। তো ১ম এ যখন অ্যাডমিশনের চান্স পেলাম না, মানে আমি মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম এটার জন্য আরকি যাই হোক। তো তখনও অনেক বেশি কথা শুনতে হয়েছে। তো আসলে মেয়ে হিসেবে সমাজে যতই বলি না কেন আমরা, এখনো অনেক বেশি আপনার প্রতিবন্ধকতাগুলো রয়েছে। কারণ মানুষ কি ভাববে? এই চিন্তাতেই আমাদের বাবা-মা বলেন, আমরা বলি, সবাই একটা প্রতিবন্ধকতার মধ্যে চলে আসি বা একটা টেমপ্লেটের মধ্যে চলে আসি আমরা। আর সেটা ভাবাটাও স্বাভাবিক থাকে না। হুম। আপনার বেড়ে ওঠার অনুপ্রেরণা বা আপনার জীবনে আইডল কে? যাকে আপনি ফলো করছেন যে উনার মতো হব? আচ্ছা। আমার একেক সময় একেকজন মডেল ছিলেন। ছোটবেলায় যখন ছিল তখন মনে হচ্ছে উনাকে দেখে আমি ইন্সপায়ার্ড, উনার মতো হতে চাই। বর্তমানে যেমন রুবাবা দৌলাই তো নাম, না? মেবি। হ্যাঁ, রুবাবা। উনাকে দেখলে আমার খুব বেশি ইন্সপায়ার্ড লাগে। আমার মনে হয় আমি উনার মতো হতে চাই একটা সময়। এরকম। মানে একেক সময় একেক রকম ভাবে আমি আর আমি চারপাশের সব মানুষকে দেখে আসলে ইন্সপায়ার্ড হই। একদম এটাই আমার আইডল এরকম আমি মানি না। আমি যে আপনার সাথে আজকে দেখা করতে চেয়েছি, আপনার থেকেও আমি যদি কোনো পজিটিভ গুণ দেখি আমি হয়তোবা ওটা অবজার্ভ করবো এবং ওটা মানে গ্রহণ করার চেষ্টা করব। আমি সবাইকেই দেখি আরকি। ওকে। আপনি মেবি হল থেকে লেখাপড়া করছেন, রাইট? হুম। ছাত্রীর প্রতিবন্ধকতাগুলো কি, কি ফেস করছেন? আ হলে যেরকম হইতো কি আমাদের সময়ে রাজনীতির দিক দিয়ে আ যেগুলা আপুরা থাকতো বা যেগুলা মেয়েগুলা থাকতো, ওরা আমাদের হলে কম হইতো। বাট অনেক হলে আমি শুনেছি যে ওরা একটু মেয়েদের প্রতি একটু আপনার অধিকার ফলানোর চেষ্টা করতো। এই জিনিসগুলো অবশ্যই একটা প্রতিবন্ধকতা ছিল যেটা থাকা উচিত না। আমার কাছে মনে হয় প্রত্যেক স্টুডেন্টেরই একটা অধিকার রয়েছে তার মতো করে থাকার। আর এছাড়া আমি আমার হল লাইফ খুব এনজয় করেছি। আমার ওরকম কোনো প্রতিবন্ধকতা আসে নাই। কারণ আমি আমার ইউনিভার্সিটি লাইফে অনেক বেশি অ্যাক্টিভ থাকতাম। বাংলাদেশের লোক সংস্কৃতি নিয়েই পড়া। আচ্ছা। তো ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রোগ্রাম হোক, উপস্থাপনা হোক বা আমার ডিপার্টমেন্টের কোনো প্রোগ্রাম হোক, সবকিছুই আরকি আমি করতাম। তো অনেক বেশি ব্যস্ততা কাজ করত। তো আমি আমার হল লাইফ বেশি এনজয় করতাম আরকি। হলে থাকার খারাপ লাগার কিছু স্মৃতি যদি থাকে? কিছু, কিছু মানুষ থাকে। আমরা তো আসলে সব রকমের ফ্যামিলি থেকে উঠে আসি না। হ্যাঁ, আমরা পাবলিকে মেক্সিমামই মধ্যবিত্ত। অনেক সময় দেখা যাচ্ছে যে হলে যারা অনেক রিচ ফ্যামিলি থেকে আসেন বা যারা অনেক বেশি সচ্ছল,
হুম, হুম। আম সেই সব কিছু মেয়েদের আমি দেখেছি হয়তোবা তারা খুব একটা মাটির মানুষ হয় না। তো অনেক সময় অনেকজনকে হেয় করে যেটা উচিত না আমার। আসলে পাবলিকে হোক বা ন্যাশনালে হোক লেখাপড়া করে স্কিল শেখার ক্ষেত্রে তারা কতটা মানে অ্যাক্টিভ থাকে? আমি যা ভুল করেছি এটা যেন অন্য কেউ না করে। যেমন আমি আম খুব একটা আপনার কম্পিউটার স্কিল আমি খুব একটা দক্ষ ছিলাম না কিন্তু প্রথমত। হুম, আমি যখন আমার ইন্টার্নশিপে জয়েন করি হুম, তখন আমি দেখলাম যে আচ্ছা আমার মধ্যে অনেক বেশি গ্যাপ রয়েছে। হুম। আমি ডিপার্টমেন্ট 2nd বাট তারপরেও হচ্ছে যে আমি এটা জানি না। আমার সাথে যে জয়েন করেছিল সে রাজশাহী ইউনিভার্সিটিতে অর্থনীতিতে ফার্স্ট ছিল। দক্ষ ছিল। দক্ষ ছিল না। স্কিলের ব্যাপারে আমরা খুব একটা সচেতন না। কারণ সচেতন হইলে আমি নিজেই আরো অনেক বেশি দেখা যাচ্ছে স্কিলড আরো থাকতে পারতাম। ওই সময় যদি আমি কাজে লাগাইতাম। তো আমার কাছে মনে হচ্ছে যে সবাই খুব একটা স্কিল নিয়ে সচেতন না। ওকে। বাট ইদানিং অনেক বেশি পডকাস্ট বলেন বা YouTube এ বিভিন্ন মানুষের ভিডিও দেখে হোক সবাই বেশ সচেতন হচ্ছে। এই স্টুডেন্ট জিনিসটা লাইফে আসলে স্টুডেন্টদেরকে কোন বিষয়ে ফোকাস করা উচিত? আমার কাছে মনে হয় স্টুডেন্ট লাইফে মানে স্টুডেন্টদের সবার নিজের লাইফটাকে অনেক বেশি এনজয় করা উচিত। আমি তো বলি যে লিভ লাইফ টু দ্য ফুলেস্ট। যে সময়টুকু আছে সেই সময়টুকু তোমার যা ভালো লাগে করো। যে সিনেমা দেখে, যে মুভি সিরিজ দেখে তার ওখান থেকে কোনো একটা ক্রিয়েটিভিটি আসতে পারে। অফকোর্স পড়াশোনা বাদ দিয়ে না। বাট পড়াশোনার পাশাপাশি সে যদি সেটা দেখে তার কিন্তু দেখা যাচ্ছে অনেক মানুষকে আমি দেখেছি। যারা মুভি সিরিজ দেখে তাদের ইংলিশ দক্ষতাটা এমনিতে অনেক বেশি ভালো হয়ে যায় দেখতে, দেখতে, শুনতে, শুনতে। আসলে কর্মজীবন আর শিক্ষা জীবন আমাদের দেশের বহুত বড় একটা ফারাক। হুম, আমি চেয়েছিলাম যেকোনো জায়গায় জয়েন করতে সেটা সরকারি হোক বা বেসরকারি হোক। পড়াশোনা শেষ করার সাথে, সাথে। আমাদের দেশের ফ্যামিলিগুলোতে দেখা যায় যে পিতামাতা চায় যে তারা একটা সরকারি চাকরিতে করুক। সেই ক্ষেত্রে আপনার বিষয়টা কেমন ছিল? হ্যাঁ, আব্বু-আম্মু এখনো বলে যে, "সরকারি জবের জন্য প্রিপারেশন নাও, কেন নিচ্ছ না?" তো আমার কাছেও মাঝে মধ্যে মনে হয় যে প্রাইভেট জবগুলোতে হয় কি কর্পোরেট জবে আপনার অনেক বেশি প্রেশার থাকে। হ্যাঁ, অনেক বেশি প্রেশার থাকে। মাঝে মধ্যে কর্পোরেট পলিটিক্স ও হয়। সব জায়গাতে আসলে প্রতিবন্ধকতা থাকে। বাট সরকারি জবের আমার যেমন প্রেফারেন্স ছিল যে এখন আমার হাসব্যান্ড, আমার ইন-লস ঢাকায় থাকে, আমি ঢাকার বাইরে। এজন্য আরকি সরকারি জবের প্রিপারেশন নেওয়ার একটু ইয়ে হয়ে গেছে। বাট তারাও আমাকে ইন্সপায়ার করে যে সরকারি জবের জন্য প্রিপারেশন নাও বা পরীক্ষা দাও। বাট আমার কাছে ওই যে মনে হয় যে এত সময় নিয়ে আবার আমি একটা পরীক্ষার মধ্যে দিয়ে যাবো, একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবো। হুম। তার চেয়ে আমি যে জবে আছি ওখানেই আমি ডেভেলপ করতে থাকি নিজেকে। ভবিষ্যতে তো আরো ভালো পজিশন আসবে। প্রাইভেট জব তো চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সরকারি তো সেই ক্ষেত্রে না। এটা আমার আব্বু-আম্মু বলে যে সরকারি জব স্থায়ী। বাট সরকারি জব আই থিংক সামটাইমস কিন্তু বোরিং ও লাগে। আমার যেগুলা ফ্রেন্ডরা জব করেছে বা ভাইয়ারা জব করে ভিডিও ভাইরাল হয়েছিল। একটা ডাক্তার আপনি দেখেছেন কিনা আমি জানি না। উনাকে হিউমিলিয়েট করা হয়েছিল। উনি এত পড়ালেখা করে এসে একটা আ মেডিকেলে এসে একটা ওটিতে বসে আছেন। তাকে সার্জারি করতে দেওয়া হয় না। সরকারি জবে অনেক বেশি প্রতিবন্ধকতাও থাকে। আর বেসরকারি জব চলে যাওয়ার সম্ভাবনা থাকলেও অনেক অপরচুনিটিস ও থাকে। মানে অপরচুনিটি গুলো আপনাকে গ্র্যাব করে নিতে হবে। আপনার যদি স্কিল থাকে আপনার আরো বেটার অপশন থাকবে। ছাত্রছাত্রী যখন পড়ালেখা শেষ করে, শেষ করার পরে একটা ট্রমার ভেতরে তারা পড়ে হুম। যায়। এই জিনিসটা আমি কিছুটা ফেস করেছি। বাট আমার যেগুলা মানে বন্ধু-বান্ধবকে আমি দেখেছি যে যারা এই জিনিসটা ফেস করছে তারা অনেক বেশি মানসিকভাবে অসুস্থ হয়ে যায় এই জিনিসগুলো নিয়ে চিন্তা করতে, করতে। কারণ সমাজটা আপনার এরকম যে আপনাকে সবসময় প্রশ্ন করবে যে, "কোথায় হলো? তোমার কি চিন্তাভাবনা? নেক্সট ডে কি করবা?" তফাৎটা এরকম একজন মানুষ বেকার মানে সে একবারে নিঃস্ব আর হুম। যে কিছু করতেছে সে একেবারে মানে উচ্চ লেভেলের। বিষয়টি এরকম। নিজেও এই জিনিসটা আসলে আমি নিজে হতভম্ব থাকি যে আমার ইউনিভার্সিটিতে অনেক ভালো সাবজেক্টের পর অনেকেই দেখা যাচ্ছে কেউ কিছু করছে না। আবার আমি যখন আমার সাবজেক্টে পড়েছি, আমাকে অনেকেই বলত, "লোকসংস্কৃতি এটা আবার কেমন সাবজেক্ট?" কারণ আমাদের বাংলাদেশে কিন্তু ব্যাপারটা এরকম যে বাট আই জাস্ট লাইক ইট সাবজেক্ট। যারা শুনে অনেক বলে যে হ্যাঁ, এটা ইন্টারেস্টিং। কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে বলে কি আমাদের ফার্মেসি বলেন, সিএসসি বলেন, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বলেন, মেডিকেল বলেন আমরা এগুলাই চিনি। আমরা হুম, বেসরকারিতে পড়তে গেলেও আমরা এগুলা সাবজেক্টেই কিন্তু পড়ি মেক্সিমাম। কেউ হ্যাঁ, বাংলাতে শখ করে খুব একটা পড়তে আসে না। হুম। তো আমার কাছে এটা আসলে অবাক লাগে যে আমি কিভাবে যেন পেয়ে গেছি চাকরি। আমার কাছে মনে হয় আমি জীবনে কতদিন বাঁচবো এর কোনো ঠিক ঠিকানা নাই। আমি ২-৩ বছর বাসায় বসে যে স্ট্রাগল করে একটা সরকারি জবে ঢুকবো, ওই ২-৩ বছর তো আমাকেই ফেস করতে হবে। ওটা আমার বাবা-মা ফেস করবে না, ওটা আমার শ্বশুর-শাশুড়ি ফেস করবে না। তো হুম, ওটার মধ্যে দিয়ে আমি যেতে চাই না। আমি যেমন এখন নিজে যতটুকু ইনকাম করি, আমি আমার নিজের শখগুলো তো পূরণ করতে পারি। আমি এটাই চেয়েছিলাম যে আমার এই বয়সে আমি এটা চাই। ৩০ বছরে যেটা করতে চাই, আমি ৩০ বছরে হয়তো ওই শখটা আরকি পূরণ করতে চাই, এরকম। ভাই আমি আসলে সন্দিহান যে এই দ্বিধাদ্বন্দ্বে না পড়তে হলে কি করা উচিত? কারণ আমি যখন ইউনিভার্সিটি লাইফে ছিলাম আমি অনেক বেশি ডিপ্রেশন এ ভুগেছি। ১ম ২ বছর। আমার বাংলায় বুঝাইতে হয় যে এটা লোকসংস্কৃতি। এটা বাংলাদেশের সংস্কৃতি নিয়ে পড়ছে আমার মেয়ে। আমার বাবা যখন আমাকে বলত আমি অনেক বেশি ডিপ্রেশন এ ভুগতাম।
তো আপনি যেটা বললেন আমারও এই প্রশ্নটাই ছিল যে যদি এই সাবজেক্টটা কেউ নাই চেনে, যদি এই সাবজেক্টের কোনো আলাদা চাকরিই না থাকে, তাহলে এই সাবজেক্টটা কেন খোলা হয়েছে? হ্যাঁ, সেটাই তো। তাই না? তো আমার সাবজেক্ট নিয়ে যেমন দেখেন কোক স্টুডিও বাংলা বলেন, আড়ং বলেন, এরা কিন্তু বাংলাদেশের লোকসংস্কৃতি নিয়েই কাজ করছে। আমরা যদি একটা ব্র্যান্ডের নাম বলি, আড়ং-এর কথা কিন্তু সবার আগে। কিন্তু কেউ একটা বার চিন্তা করে দেখে যে এই লোকশিল্প বলেন বা যে লোককাথা নিয়ে ওরা কাজ করছে, এগুলা কই থেকে আসে? এগুলোর মোটিভ কি? এগুলা কিন্তু কেউ জানার চেষ্টাও করে না। আমরা আমাদের শেকড়টাকেই চিনি না। আমরা মানে বাইরের দেশের সংস্কৃতিকে ধারণ করার চেষ্টা করি। এইটা আমার কাছে মনে হয় দুঃখজনক। আমি যে সাবজেক্টে পড়েছি ওই সাবজেক্টে যদি আমাকে চাকরি দিত আমি তো আরো হ্যাপি হইতাম। আমি যদি মিউজিয়ামে চাকরি করতাম, আমি যদি আমার সংস্কৃতি নিয়ে কাজ করার যদি কোনো জায়গা থাকতো, আমার এটা আরো ভালো লাগতো। আমি পুরা সংস্কৃতি থেকে পড়ে মার্কেটিং এ চলে আসছি। বাট আমি মার্কেটিংটাকেও অনেক বেশি এনজয় করি। কারণ ইউনিভার্সিটি লাইফে যখন অনেক বেশি অ্যাক্টিভ ছিলাম মানে প্রোগ্রামে, তখন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এই জিনিসগুলোর সাথে কাজ করা হয়েছে। এটার জন্য আমার এখানে একটু প্যাশন কাজ করে। আমাদের দেশে মার্কেটিং জিনিসটা খুবই পজিটিভলি দেখা হয়, বিষয়টা এমন না। হুম, হুম। কারণ আমরা মার্কেটিং বলতেই বুঝি যে এসআর আপনার দোকানে দোকানে যাবে বা না, কেউ আমারটা আবার শোরুমে ডিজিটাল আমি মার্কেটিং। আমি আই বলছি নো, ইন ফিউচার কোথায় যাবে আসলে। ইভেন আমারও এই ভুল ধারণা ছিল। আমি জীবনেও মার্কেটিং করব না। কিন্তু আমি যখন বুঝতে শিখলাম, তখন আমি বুঝলাম যে মার্কেটিং ইজ দ্য বেস্ট জব। কারণ যারা মার্কেটিং করছে তারা জীবনে অনেক আগাইতে পারে। হুম। কারণ ফিল্ড থেকে তাদের এক্সপেরিয়েন্সটা গ্যাদার করতে পারে। হ্যাঁ। একদম স্টেপ বাই স্টেপ সে উঠতে পারে। কিন্তু আপনি একবারে মকডালে উঠে বসে আছেন। আপনার তো ওঠার জায়গা নেই। আপনি বরঞ্চ নিচে নামবেন। কিন্তু আপনি যদি নিচ থেকে ওঠেন, স্টেপ বাই স্টেপ উঠতে পারবেন। আমি নিজেও তো আপনার মতো ছিলাম যে সেলস এন্ড মার্কেটিং তো আমি জীবনেও করব না। কারণ ফিল্ডে ফিল্ডে যে কাজ করা, আপনাকে একটা টার্গেট দিয়ে দেওয়া, এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি প্যারাও। তো আমি অবশ্য এখন ডিজিটাল মার্কেটিং এ, বাট আমি হয়তো B2B ও দেখবো। আমার মার্কেটিং জিনিসটা এরকম যে সবকিছুই মার্কেটিং এর উপরেই চলছে। আমরা এটা বুঝি না। সবকিছু মার্কেটিং। আমি এখানে যে পডকাস্ট করছি, এখানে যারা দেখবে, এটা কিন্তু ইটস কাইন্ড অফ লাইক ডিজিটাল মার্কেটিং। তাই না? সবকিছুই মার্কেটিং। আমরা যা করছি আমাদের দৈনন্দিন জীবনে, তো একটা সময় আসবে যে মার্কেটিং এর উপর বেস করেই কিন্তু বিজনেস গুলো হবে। ইভেন আমি কিছু অ্যাডও দেখেছি। আপনার জোম্যাটো বা ইন্ডিয়ান যেগুলো ব্র্যান্ড নতুন ভাবে তারা এত কাছে লঞ্চ এসেছে করছে। মানুষজনের, তারা এমনভাবে মার্কেটিং করছে যে মানুষজনের কাছে আপনার মানে এটা ছাড়া কোনো নাম নাই। অ্যানালগের দিন শেষ। শেষ। এখন সবই তো ডিজিটালি হচ্ছে। মার্কেটিং দিয়ে জব শুরু করতে চায়, সেই ক্ষেত্রে তার কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? আমি নিজেও এখন কেবল সিনিয়র অফিসার। আমার কাছে মনে হয় এতদিন আমি যা শিখেছি সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু বি প্রেজেন্টেবল, ইউ হ্যাভ টু বি স্মার্ট এনাফ যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য, প্লাস স্কিল তো অবশ্যই থাকতে হবে। এছাড়া আপনার ট্যাকটিক্সও থাকতে হবে, একটু স্ট্র্যাটেজি করার মতো থিঙ্কিং যেন থাকে আপনার, একটু ক্রিয়েটিভ মাইন্ডেড হলে আরো বেশি ভালো হয়। যে যেকোনো কোম্পানি কিন্তু চিন্তা করে আমি ওই মানুষটাকে যে নিচ্ছি ও আমার কোম্পানিতে কি বেনিফিট অ্যাড করতে পারবে। আপনি সামহাও যেকোনো কোম্পানিতে যেই যদি বুঝাইতে পারেন যে আমার দ্বারা এই হেল্প হবে, তো অবশ্যই আপনাকে কাউন্ট করবে। তো আপনি কি মনে করেন যে মার্কেটিং জিনিসটা নিয়ে আমাদের ভয় পাওয়া উচিত? না, অবশ্যই না। এটা আরো এনজয় করা উচিত। আপনি যদি দেখতে সুন্দর হন তখন মানুষের অ্যাটেনশন অবশ্যই আপনার দিকে আসে। এটা হ্যান্ডেল করার মতো আপনার ক্যাপাবিলিটিও থাকতে হবে। একটা ছেলে বস ভালো নাকি মেয়ে বস ভালো? ছেলে বস। অ্যাজ এ ফিমেল। অ্যাজ এ ফিমেল আমার কাছে মনে হয় ফিমেল বসও ভালো। শুনলে একটু হাসি পায়। যার ছোট, ছোট বাচ্চারা এখন তো আমার কাজিন যেমন ও ক্লাস 6 এ পড়ে ও প্রেমে পড়ছে। ও আমাকে সেগুলা গল্প শোনায়। আমি খুব মজা পাই। আমি হচ্ছে করোনার সময় ওদেরকে একটু পড়াতাম তো ওরা আমার সাথে বেশ ফ্রেন্ডলি। তো এটাই যে এখন মনে হচ্ছে অনেক কিছু, বাট পরবর্তীতে যে এগুলার কিছুই মনে হবে না। একটা সময় জীবন খুব স্থিতিশীল হয়ে যাবে। আপনার কর্মজীবন এবং ডেফিনেটলি ইউ আর ম্যারিড। তো কর্মজীবন আর বিবাহিত জীবন এই জিনিসটাকে কতটুকু ব্যালেন্স করতে পারেন? ব্যালেন্স বলতে আমার হাসব্যান্ডও, আপনি যে আপুর কথা বললেন যে উনার হাসব্যান্ড অনেক বেশি সাপোর্টিভ। আলহামদুলিল্লাহ আমার হাসব্যান্ড অনেক বেশি সাপোর্টিভ। আমি আসলে কখনো চিন্তা করতে পারি নাই যে সবকিছু এভাবে খাপে খাপ মিলে যাবে। আমি তো ঢাকায় জব যখন করতাম আমি ভাবতাম আমার বিয়ে কোথায় হবে, তখন কিন্তু আমি সিঙ্গেল ছিলাম। আব্বু আম্মু কিন্তু কখনোই আমাকে বলে নাই যে তোমাকে আমি শুধুমাত্র বিসিএস প্রিপারেশন নেওয়ার জন্য ঢাকা পাঠাবো। তোমার নিজে কিছু উপার্জন করতে হবে তারপরে তুমি ঢাকা যাবে। পড়ালেখা শেষ করে আমি রাজশাহীতে ছিলাম কিছুদিন, তারপর ওখান থেকে আমি ঢাকা আসি। তো ঢাকায় আমার ১ বছর জবের পর আই থিংক আমার বিয়ে হলো। তো আমি কখনো চিন্তা করিনি যে এভাবে ঢাকাতেই আমার শ্বশুর-শাশুড়ি থাকবেন, আমার হাসব্যান্ড থাকবেন। আপনাদের বিয়েটা কি পারিবারিক? জি, অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। আমি এখন পর্যন্ত কোথাও বলি নাই। সেটা হচ্ছে যে জুনিয়রের থ্রুতে বিয়েটা আসে। আব্বু-আম্মু তো ছেলে দেখাচ্ছিলই আমাকে। কিন্তু আমার আসলে
মেন্টালিটি ম্যাচ খাচ্ছিল না। কারণ আমি একটু স্বাধীনচেতা টাইপের মানুষ। হুম, তো আমি চাচ্ছিলাম যে আমি চাকরি করব। স্বাধীনচেতা বলতে উগ্র স্বাধীনচেতা না। আমি জব করব। আমি আমার জীবনটাকে আমার মতো করে করব। এইটা অনেক সময় অ্যারেঞ্জ ম্যারেজে যেগুলো আমার বিয়ের প্রস্তাব আসছিল, তারা নারাজ ছিলেন। তারা হয়তোবা বিসিএস ক্যাডার হুম, বা তারপরেও তারা এটাতে নারাজ ছিলেন যে, "না, আমরা মেয়েকে জব করতে দিব না। তার বাসায় থাকতে হবে।" হুম। তো আমার জাস্ট পুতুল হয়ে থাকার মতো ইচ্ছা কখনোই ছিল না। আপনি ব্যক্তিগতভাবে কোনো প্রপোজাল পান নাই? হ্যাঁ, জীবনে অসংখ্য খেয়েছি। অসংখ্য। হ্যাঁ, অসংখ্য মানে বলতে হ্যাঁ, আমাদের দেশে কয়েকটা। কি সুন্দর হইলেই কি সে প্রপোজাল পায়? হ্যাঁ, বিষয়টা কিভাবে মেয়ে হলেই দেখেন? আপনি প্রপোজাল পাবেন। তাই না? হ্যাঁ। আসলে এটা কি আমাদের এই সমস্যাটা আসলে কোথায়? আমাদের দৃষ্টিভঙ্গি নাকি আমাদের চিন্তাভাবনা, আমাদের সামাজিক রীতিনীতির কোথায় সমস্যাটা কোথায়? সমস্যার কথা আসলে আমি জানি না ভাই। আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষজন স্কিন টোন দেখে সুন্দর বিচার করে। স্কিনটা যখনই ডিপ হইতো তখন এই কথাটা আপনি যদি বলতেন তখন হয়তো সেটা কিন্তু আমার কাছে মনে হয় ভাই যে একটা মানুষ মন থেকে কেমন এটাও এটা তো অনেক আমরা কিছু। সবাই জানি। এটা তো বইয়ের ভাষা। হুম, মনের ভাষা তো ভিন্ন। কখনো কোনো হ্যারাসমেন্ট এর শিকার হয়েছেন? অ্যাজ এ ফিমেল? অ্যাজ এ ফিমেল। কিন্তু আমার আসলে ওরকম বাজে অভিজ্ঞতা নেই আলহামদুলিল্লাহ। আপনি কারো সাথে একটু বেশি ফ্রি হয়ে যাচ্ছেন। হুম, তো আপনি ফ্রি হন, বাট একটা লিমিট রাখেন। কারণ ছেলেরা অনেক সময় হয় কি যে, যেসব ছেলেরা অত বেশি মেয়েদের সাথে মিশে অভ্যস্ত না, একটা মেয়ে হেসে কথা বললে ও মনে করছে যে আমার এইটা বলার হয়তোবা আমার রাইট আছে। কিছু একটা রাখা, একটা পর্দার মধ্যে মানুষ এবং প্রাণী দুটাই এক। মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য এটা যে মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধটা আছে। আমাদের সমাজের মানুষ তাদেরকেই ভ্যালু দেয়, যাদের কাছ থেকে তার কোনো কিছু পাওয়ার সম্ভাবনা আছে বা যার কাছ থেকে কোনো একটা লাভ তার হইতে পারে। যেমন একটা জজ বলেন, একটা ডিফেন্সের লোক বলেন বা একটা ডাক্তার একটা বলেন। ডাক্তার বলেন, একটা ইঞ্জিনিয়ার বলেন। ইঞ্জিনিয়ার থেকেও ইঞ্জিনিয়ার তো ওরকম সুবিধা পায় না, ইঞ্জিনিয়ারকে খুব একটা ভ্যালু তারা ওরকম দেয় না। যতটা আপনার ডাক্তার শুনলে দিবে, যতটা আপনার একটা আর্মি অফিসার শুনলে দিবে, হুম, যতটা জজ শুনলে দিবে। কারণ কোনো না কোনোভাবে তার একটা হেল্প হইতে পারে। বা সে যদি বলে, "আমার ছেলে তো অমুক, আমার সাথে কিন্তু লাগতে আসবে না।" এরকম কিন্তু হয়। হুম, কিন্তু হুম। আচ্ছা আমি এডিটর, আমি ফটোগ্রাফার, আমার ছেলে ফটোগ্রাফার। তো ভাববে আচ্ছা এ দিয়ে আমার কি হবে? আমার তো কোনো কিছু হবে না। এই সাপোর্ট আলা মানুষের সংখ্যা তো সমাজে খুবই কম। হ্যাঁ। তো তাদের কি হবে যাদের সাপোর্ট নেই? আমার মনে হয় সবকিছু চেঞ্জ হচ্ছে। যেমন আমি ফ্রিল্যান্সারদের হুম, হুম, আপনি যখন দেখবেন ইদানিং মানুষ টাকাকেও দাম দিচ্ছে। যেসব ফ্রিল্যান্সাররা ফ্রিল্যান্সিং করে দেখা যাচ্ছে বাড়ি-গাড়ি করছে, হুম, ওটা নিয়ে কিন্তু গ্রামে কিন্তু আলোচনা হচ্ছে। আচ্ছা অমুকের ছেলে তো ফ্রিল্যান্সিং করে এত টাকা ইনকাম করে ফেলেছে। তো এটাও আস্তে, আস্তে মানুষের কাছে কিন্তু পরিচিত হচ্ছে। টার্ম হুম। গুলা ডিফারেন্ট তারা জানে না হয়তোবা। বাট তারা ওই সবগুলা টার্মকে একটা নাম হিসেবে ধরে ফেলতেছে। যে ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার এরকম। আপনার ৫ টা ভালো গুণ বলেন। আমি কথা দিলে কথা রাখি। চেষ্টা করি সত্য কথা বলার। আমি খুব একটা আসলে মিথ্যা কথা বলতে পারি না। মানে আমার চেহারা দেখে কেউ বুঝে ফেলবে যে ও মিথ্যা কথা বলছে। মানে আমার চেহারায় ওটা ভিজিবল হয়ে যায়। হুম, মানায় নিতে পারি। মিশতে পারি। অপরিচিত কারো সাথে যদি আপনি আমাকে বসায় দেন ৫-১০ মিনিট ওই যে ভ্যাট বকে, বকে আমি তার সাথে মিশে যেতে পারবো এটা একটা। ৫ আমি হাসিখুশি মানুষ। এটা আই থিংক পজিটিভ কিছু একটা। ৩ টা খারাপ গুণ বলেন। রেডি হইতে আমার টাইম লাগে। মাঝে মধ্যে আমার কাছে মনে হয় যে এটাতে আমি রাইট। আমি শর্ট টেম্পারড। এটা আমার একটা খারাপ গুণ। মায়ের ৫ টা ভালো গুণ বলেন। ও সৎ। আ হুম, ও সত্য কথা বলে। হুম, ও মানায় নিতে পারে সেম। হুম। ও অনেক বেশি রেসপেক্টফুল মানে সবার প্রতি। আর ও অনেক মাটির মানুষ। ওকে, ৩ টা খারাপ বলেন। আমি যেহেতু ঘুরতে অনেক বেশি পছন্দ করি, ও আবার প্রফেশনের কারণে ওরকম খুব একটা ঘুরতে যেতে পারে না। ওর আসলে খারাপ গুণ কম আছে। ২ হ্যাঁ, ও একটু অলস। ও মাঝে মধ্যে একটু রেগে যায়। মানে ও আমার পুরো অপোজিট। আমি অনেক বেশি কথা বলি আর ও অনেক বেশি ইন্ট্রোভার্ট। ও সো আচ্ছা। এইটার জন্য আমাদের জমে আবার মাঝে মধ্যে দেখা যাচ্ছে আমি বের হয়েছি, আমার মনে হচ্ছে ও একটু কথা বলবে বাট ও অনেক কম কথা বলে। বদ অভ্যাস বলেন যেটা চাইলেও আপনি বাদ দিতে পারতেছেন না। ঘুম থেকে ওঠা। আপনার কোন ট্যালেন্ট আছে যেটা নিয়ে আপনি গর্ববোধ করেন? আমার কাছে মনে হয় আমি মানুষজনের সাথে মিশে যেতে পারি এটা একটা ট্যালেন্ট। আমি নাচতে পারি। ৩ টা ইচ্ছা পূরণ করা হবে। সেই ৩ টা ইচ্ছা কি, কি? আমি বিদেশে ঘুরতে যেতে চাই। হুম। আল্লাহ আমাকে একটা সুন্দর বাচ্চা দিক। আপনি যখন তখন খুবই স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক। বাট আমার দেশের প্রতি টানটা কাজ করে। লিখতেন? হ্যাঁ, ইজ ইট ট্রু? হ্যাঁ, মানে সেটা কত আগে? ১৮ সাল। অনেক ছোটবেলা ছিল আপনার তখন ১৮ সাল? নিজেকে এখন আসলে বড়, বড় লাগে। ওই টাইমে অনেক কিছু নিয়েই লিখতাম। এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, থাকে না? এখন আমার কাছে মনে হচ্ছে হবেই, হওয়ারই ছিল এরকম আরকি। আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? অন্তত এই বাংলাদেশ দেখতে চাই না যে বাংলাদেশের জেন জিরা শুধুমাত্র টিকটকার হবে। সফলতা মানে কি ভালো চাকরি করা? আপনি কি মনে করেন? না, সফলতার সংজ্ঞা একেকজনের কাছে একেক রকম। আপনার কি? জীবনে অনেক ভালো কিছু করতে হবে যেন আমি আমার ফ্যামিলিকেও ভালো রাখতে পারি। আপনার কি মনে হয় আমরা
ডে বাই ডে ইতিহাস থেকে সরে যাচ্ছি। ইতিহাস বলতে আমি সংস্কৃতির কথা বলতে পারবো, যে আমরা আমাদের রুট থেকে সরে যাচ্ছি। দেশ নিয়ে প্রবীণরা কি ভাবছে আর জেনজিরা কি ভাবছে? আমি জেনজি হইলো আমার চিন্তা ভাবনা মিলেনিয়াল। তো এটার জন্য যারা একটু মিলেনিয়াল হয় ওরা এত বেশি বিপ্লবী একটু কমই হয়, জেনজিরা যেরকম শান্ত স্বভাবের। একটু শান্ত স্বভাবের হয়, সবকিছু একটু ধীরে স্থির ভাবে দেখতে চায়। আর জেনজিরা মানে মানে এখন তো এখনই, এটাই জাস্ট পার্থক্য। প্রবীণরা আমি বলি প্রবীণ জেনজি সবাই মিলে একসাথে হয়েছিল জন্যই কিন্তু আমাদের দেশে যে আপনার বিপ্লবটা এসেছিল সেটা এসেছে। জেনজিরা যেটা করে দেখিয়েছে এটা আসলে অভিনব। ধন্যবাদ। দোয়া করবেন, ভালো থাকবেন।